হ্যালো মুভি লাভার্স, আজ আমরা ডুব দেব এক রহস্যময় রোড ট্রিপ থ্রিলারের জগতে। মারিসান একটি 2025 সালে মুক্তিপ্রাপ্ত তামিল ভাষার ড্রামা থ্রিলার সিনেমা। মুভিটি পরিচালনা করেছেন সুধীর শঙ্কর। মারিসান একটি স্মার্টলি কনস্ট্রাক্টেড রোড ট্রিপ থ্রিলার, যেখানে চুরি করতে এসে দুই অপরাধীর জীবনে গভীর পরিবর্তন আনে। ভাবুন তো, এক চোর, এক রহস্যময় বৃদ্ধ, আর এক অনিশ্চিত যাত্রা, যেখানে প্রতিটি মোড়ে লুকিয়ে আছে শিহরণ জাগানো রহস্য আর আবেগের বিস্ফোরণ। ফাহাদ ফাসিল আর ভাদি ভেলুর দুর্দান্ত অভিনয়ের মিশেলে তৈরি হয়েছে এই গল্প। আছে সাসপেন্স, ইমোশন আর অপ্রত্যাশিত টুইস্টের এক ঝড়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই সিনেমার সত্যিটা আপনাকে ভেতর থেকে নাড়িয়ে দিবে। তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা দয়াকে দেখি। সে আজকে জেল থেকে মুক্তি পাচ্ছে। পুলিশ অফিসারদের সাথে তার কথাবার্তায় যেটা বোঝা যায় সেটা হচ্ছে সে এখানে নিয়মিত আসে এবং যায়। মাঝে মাঝে বিভিন্ন ছোটখাটো অপরাধে গ্রেপ্তার হতে হতে পুলিশদের সাথেও সে একদম মিশে গিয়েছে। দয়া এক কনস্টেবলকে বলে, স্যার আমি এবার ভালো হয়ে গিয়েছি, এখন থেকে কাজ করে খাবো। দয়া জেল থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে একটা মন্দিরের ঘাটে যায়। নদীতে তখন কিছু লোক গোসল করছিল। দয়াকে দেখে একজন বলে, ভয়ের কিছু নেই, তুমি ব্যাগটা রেখে নদীতে নামো, এখান থেকে কিছু চুরি যাবে না। কিন্তু বিষয়টা কি রকম? দয়া তো নিজেই একজন চোর। কথাগুলো বলে লোকটি নদীতে ডুব দিতেই দয়া তার মোবাইল নিয়ে চম্পট দেয়। এরপর সে সিনেমা হলে যায় সিনেমা দেখতে। দর্শক যখন সিনেমা হলে সিনেমা দেখতে ব্যস্ত, দয়া হল থেকে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে এসে সে দেখে কেউ একজন বাইকে চাবি ঝুলিয়ে রেখেই চলে গেছে। দয়া তো মহা খুশি। সে বাইকটা নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। শুধু তাই না, বাইকের নাম্বার প্লেটও চেঞ্জ করে ফেলে। এরপর সে বাইক নিয়ে টই টই করে ঘুরতে থাকে নতুন কোনো চুরির টার্গেটে। শহরের অলিতে গলিতে বিভিন্ন জায়গায় সে ঘুরে বেড়ায়। এরকম ঘুরতে ঘুরতে একটা বাড়ির সামনে এসে দয়া বুঝতে পারে এই বাড়িতে কেউ নেই। তো কি করা যায়? এখানেই চুরিটা করতে হবে। দয়া দড়ি বেয়ে বাড়ির ভিতরে ঢুকে এবং আপন মনে করে বিভিন্ন জিনিস খুঁজতে থাকে। তখনই একটা রুম থেকে একটা শব্দ আসে। দয়া সতর্ক হয়ে যায়। সে আস্তে করে দরজা খুলেই একজন লোককে দেখতে পায়। দয়াকে দেখেই লোকটি বলে ওঠে, কুমার তুই এত দেরি করে আসলি কেন? একথা শুনে দয়া তো অবাক। সে দৌড়ে গিয়ে লোকটির মুখ চেপে ধরে, বলে, চুপ করো, নয়তো একদম জানে মেরে ফেলবো। একথা শুনে লোকটা ভয়ে প্যান্ট ভরে হিসু করে দেয়। দয়া দেখে লোকটির এক হাত শিকলে বাঁধা। এরপর লোকটা তার জীবন কাহিনী দয়াকে বলতে শুরু করে। তার নাম ভেলাইয়া আত্মাম পিল্লাই। তার অ্যালজাইমার সমস্যা আছে। সে অল্পতেই সবকিছু ভুলে যায়, আর এজন্যই তার ছেলে তাকে শিকলে বেঁধে রেখেছে। ভেলা দয়াকে তার হাত খুলে দিতে বলে, তবে দয়া সেটা করতে রাজি হয় না। ভেলা বলে, এর বিনিময়ে আমি তোমাকে অনেক টাকা দেব। দয়া তার কথাবার্তা ইগনোর করে আলমারি খুঁজতে থাকে। ভেলা বলে, আরে বাড়িতে কোনো টাকা পয়সা নেই, সব ব্যাংক অ্যাকাউন্টে রাখা আছে। আমাকে যদি তুমি এটিএম বুথে নিয়ে যাও তাহলে আমি তোমাকে টাকা দিয়ে দিব। দয়া তখন জিজ্ঞেস করে, পিন নাম্বার মনে আছে তো? ভেলা বলে, এটিএম এর সামনে গেলেই পিন মনে পড়ে যাবে। তো এরকম কথা চলতে চলতে ভেলার 25,000 টাকা দেওয়ার প্রস্তাবে দয়া রাজি হয়ে যায় এবং সে শিকল কেটে তাকে মুক্ত করে। এরপর তারা দুজন মিলে বেরিয়ে পড়ে এবং একটি এটিএম বুথের সামনে এসে উপস্থিত হয়। ভেলা যখন টাকা তুলছিল, দয়া তখন খেয়াল করে ভেলার অ্যাকাউন্টে 25 লক্ষ টাকা রয়েছে। এত টাকা দেখে তো দয়ার মাথা ঘুরে যায় এবং মনে মনে সে অনেক ফন্দি ফিকির করা শুরু করে। তো কমিটমেন্ট মতো বেলা দয়াকে টাকাগুলো দিয়ে হাঁটতে শুরু করে। দয়া তখন বাইক নিয়ে তার পিছু পিছু যেতে থাকে। জিজ্ঞেস করে, আপনি কোথায় যাবেন? বেলা বলে, পালাঘাটে, সেখানে আমার মেয়ে থাকে, কিন্তু সেখানে গেলে আমার ছেলে তো আমাকে আবার ধরে নিয়ে আসবে বাড়িতে। তুমি আমাকে আপাতত বাস স্টপে নামিয়ে দাও। থির ভাল্লামায় আমার এক বন্ধু আছে, আমি তার কাছে যাব। দয়া বলে, আরে আমিও তো থির ভাল্লামায় যাব। ভেলা দয়ার সাথে যেতে রাজি হয় না, বাট দয়া তার পিছু লেগেই থাকে। বাস স্ট্যান্ডে এসে কোনোভাবেই তার পিছু ছাড়ছে না। ভেলাকে অনেক ভুজুং ভাজুং বুঝিয়ে অবশেষে সে রাজি করায়। ভেলা দয়াকে প্রতি কিলোমিটারের জন্য 4 টাকা করে ভাড়া দিবে। এই শর্তে ভেলা দয়ার সাথে যেতে রাজি হয়। যেতে যেতে দয়া বলে, বাইকের তেল কিন্তু শেষ হয়ে আসছে, আবার রাতে থাকার জন্য হোটেলও ভাড়া করতে হবে। ভেলার কাছে কি কোনো টাকা আছে? ভেলা বলে, না আমার কাছে তো কোনো টাকা নেই, কার্ড থেকে বের করতে হবে। তো এরপর সে দয়াকে কার্ডটি দেয় এবং তাকে পিনও বলে দেয়। দয়া তো মহা খুশি, তার প্ল্যান সাকসেসফুল হয়ে গেছে। কিন্তু এটিএম এ ঢুকে সে পিন দিয়ে দেখে পিন নাম্বার ভুল। এরপর সে ভেলাকে ডেকে নিয়ে আসে। ভেলা এসে পিন দেয়, সেটাও ভুল। বাধ্য হয়ে দয়াকে নিজের পকেটের টাকায় খরচ করতে হয়। ওদিকে চুরি করা বাইকের কমপ্লেন থানায় এসেছে। দয়া যে ছেলেটার বাইক চুরি করেছে সে মন্ত্রীর পিএস এর ছেলে। পুলিশ খুবই গুরুত্বের সাথে ইনভেস্টিগেশন শুরু করে। এরপর সকালে হোটেলে নাস্তা করতে করতে দয়া ভেলাকে একটি সাজেশন
সাজেশন দেয় যে সে যেন পকেট ডায়েরি ব্যবহার করে এবং সেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য লিখে রাখে, কারণ ভেলা যে বিভিন্ন বিষয় ভুলে যায় যাতে এগুলো সে ভুলে যাওয়ার পরে কাজে লাগাতে পারে। এরপর ভেলা দয়ার কাছে 1000 টাকা চায় ওষুধ কেনার জন্য। দয়া টাকা দিয়ে ওর বন্ধুর সাথে যোগাযোগ করে বাইকটি বিক্রির কথা বলে এবং সে ভেলার বিষয়ে বন্ধুর সাথে আলাপ করে এবং বলে বড় একটা শিকার ধরেছি, সময় মতো সব জানাবো। কথা বলতে বলতে হঠাৎ দয়া খেয়াল করে ভেলা ওষুধের দোকানে না গিয়ে অন্য একটি বাসে উঠে বসেছে। দয়া তখন দৌড়ে বাসের কাছে যায় এবং বাসে উঠে বসে। বাসে উঠে দয়া ভেলাকে বাস থেকে নামতে বলে, কিন্তু ভেলা আর তাকে চিনতেই পারছে না। ভেলাকে আবারও অ্যালজাইমার গ্রাস করে ফেলেছে, সে চেঞ্জ হয়ে গেছে। দয়া বারবার নিজের পরিচয় দিলেও ভেলা কোনোভাবেই তাকে চিনতে পারছে না। এদিকে দয়ার এইসব আচরণে বাসের মধ্যে থাকা যাত্রীদের সন্দেহ হয়। এক পর্যায়ে তারা দয়াকে পুলিশে দিতে চায়। দয়া তখন যাত্রীদের ভেলার মেমোরি লসের কথা বলে এবং নিজেকে ভেলার ছেলে হিসেবে পরিচয় দেয়, যার ফলে সেই যাত্রায় রক্ষা পেয়ে যায়। এরপর তারা আবারও যেতে শুরু করে। হাইওয়েতে অনেক রোদ থাকায় ভেলা দয়াকে গ্রামের রাস্তা ধরে যেতে বলে। চলতে চলতে দয়া খেয়াল করে গ্রামের লোকেরা রাস্তা দিয়ে ছাগল নিয়ে যাচ্ছে। দয়া তখন ইচ্ছে করে একটা ছাগলের গায়ে বাইক লাগিয়ে দেয় এবং লোকেরা তাদেরকে আটকায়। এরপর সকালে নাস্তা খাওয়ার সময় ভেলা বলে অতিরিক্ত টেনশন হলেই আমার মেমোরি লস হয়ে যায়, আর ভেলাকে পরীক্ষা করার জন্যই দয়া এই কাজটা করে। লোকগুলো তাদের কাছে জরিমানা চায়, কিন্তু দয়া বলে আমার কাছে কোনো টাকা পয়সা নাই, যা ছিল সব মাকে দিয়ে এসেছি, এটিএম কার্ড থেকে টাকা বের করতে হবে। ভেলা তখন কার্ডটা দেয়। দয়া একটা এটিএম মেশিনের ছবি দেখালে ভেলা পিন বলে। ভেলা এখন দয়াকে নিজের ছেলে কুমার মনে করে তার সাথে সেই মতন আচরণ করছে। গ্রামের লোকজন ভেলাকে আটকে রেখে দয়াকে টাকা তুলতে পাঠায়। দয়া মেশিনে কার্ড ঢুকিয়ে ভেলার দেওয়া পিনটা ইনপুট করার সাথে সাথেই কার্ড রিসিভ হয়। দয়া বেশ বড় একটা অ্যামাউন্ট এন্ট্রি করে, কিন্তু দেখা যায় কার্ডে সেই পরিমাণ টাকা নেই, মাত্র 4000 টাকা আছে। কিন্তু গতকালই তো দেখা গেল যে দয়ার অ্যাকাউন্টে 25 লক্ষ টাকা আছে। দয়ার মাথা ঘুরানো শুরু হয়। সে টাকা তুলে ফিরে এসে দেখে ভেলা গ্রামবাসীর কাছে তাদের গল্প করছে। তার ছেলে কুমার পুলিশে চাকরি করে, আর এই গল্প শুনে গ্রামের লোকেরা তাদেরকে অনেক সম্মান দেখাতে শুরু করে এবং কোনো টাকা পয়সা না নিয়েই তাদেরকে ছেড়ে দেয়। দয়া ভেলাকে কার্ডটি ফেরত দেয়। তখন খেয়াল করে ভেলার মানিব্যাগে আরো 2টো কার্ড আছে। দয়া এবার বিষয়টি বুঝতে পারে। এরপর তারা আবারও যেতে শুরু করে। যেতে যেতে একটা গ্রামে ঢুকে ভেলা রেস্ট করতে চায়। দয়া এই জায়গার নাম জিজ্ঞেস করলে ভেলা বলে, আরে এই গ্রামে তো আমার এক বন্ধু আছে। দয়াকে বন্ধুর বিষয়ে সবকিছু বলে সামনের দোকানে খোঁজ নিতে বলে, কিন্তু দোকানদার ওই ব্যক্তিকে চিনতে পারে না। এরপরে তারা পাশে একটা শহরে আসে। সেখানে একটি হোটেলে তারা ওঠে। তখন দয়ার বন্ধু গণেশ ফোন করে, প্ল্যান কি জানতে চায়। দয়া জানায় মায়ের একটা আশ্রমে বেলা 1 মাস থাকবে, এর মধ্যে আমি বাকি 2টো এটিএম এর ছবি তুলে ফেলবো। গণেশ যেন এগুলোর ডুপ্লিকেট কপি বানিয়ে দেয়। সুযোগ মতো ভেলার কাছ থেকে পিন নিয়ে সব টাকা তুলে ফেলবো। গণেশ তখন দয়াকে যত্ন করে তার বিশ্বস্ততা অর্জন করে ফেলতে বলে। এরপর দয়া রুমে আসে, দেখে ভেলা ড্রিঙ্ক করার জন্য পেগ বানিয়ে বসে আছে। এরপর দয়া ভেলাকে বিভিন্ন ধরনের গল্প গুজব এটা ওটা ভুজুং ভাজুং বোঝাতে শুরু করে, যাতে ভেলা তাকে মন থেকে ভালোবাসতে শুরু করে এবং বিশ্বাস করতে শুরু করে। ভেলা দয়ার জীবনের গল্প শুনতে চায়। দয়া তখন তার ছোটবেলার দুঃখ ভরা গল্প বলতে শুরু করে, আর এই গল্প করতে করতে তার চুরি করার ইতিহাসও সে বর্ণনা করতে শুরু করে। গল্প করতে করতে দয়া ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে দেখে দুপুর হয়ে গেছে। এত সময় ধরে কেউ ঘুমায়? একটা হোটেলে দুপুরের খাবার খাওয়ার সময় দয়া টেকনিক করে ভেলার প্যান্ট নোংরা করে দেয়। এরপর ভেলা প্যান্ট পরিষ্কার করার জন্য ওয়াশরুমে ঢোকে। এই ফাঁকে দয়া ব্যাগ থেকে কার্ড 2টোর ছবি তুলে তার বন্ধু গণেশকে পাঠিয়ে দেয়। কিছুক্ষণ পর গণেশ ফোন করে, কার্ড রেডি হয়ে গেছে। তারপর গণেশ দয়াকে একটি জায়গার নাম বলে এবং সেখানে ভেলাকে নিয়ে আসতে বলে। গণেশের কথা মতো দয়া ভেলাকে নিয়ে আবার যেতে শুরু করে। যেতে যেতে ভেলা রাস্তায় মাইলস্টোনের নাম দেখে। দয়াকে জিজ্ঞেস করে, আমাদের তো থিরুভিল্লাম যাওয়ার কথা, উল্টো পথে যাচ্ছি কেন? দয়া বলে, আপনার দেখি কিছুই মনে থাকে না, আমরা তো কালকেই থিরুভিল্লাম গিয়ে আপনার বন্ধুর সাথে দেখা করে এখন আপনার মেয়ের বাড়ি যাচ্ছি। ভেলা তখন বলে, তাহলে আমার টাকা কোথায়? দয়া জিজ্ঞেস করে, কিসের টাকা? ভেলা বলে, আমার বন্ধু সারি আমাকে 25 লক্ষ টাকা দেওয়ার কথা, সেটা কোথায়? শুনে সঙ্গে সঙ্গে দয়া বাড়ি দাঁড় করিয়ে ফেলে। ভেলা আরো বলে, সারি বন্ধু হলেও সম্পর্কে তার শালা। এই বলে ভেলা কান্না শুরু করে। দয়ার মাথায় তখন অন্য কিছু ঘুরপাক খাচ্ছে। ব্যাংকে 25 লাখ টাকা, আরো 25 লাখ টাকা ক্যাশ যদি একসাথে হয় তাহলে তো বিষয়টা জমে ক্ষীর। দয়া বলে, আরে আমি থির ভাল্লামায় গিয়েছি বলিনি তো, বলেছি মেন রাস্তায় কাজ চলছে, এই জন্য গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি। এটা শুনে ভেলা শান্ত হয়ে গাড়িতে ওঠে। এরপর বাইক চলতে চলতে হঠাৎ করে বাইকে একটু সমস্যা হয়, এই জন্য তারা মেকারের কাছে আসে। সেখানে পাশেই জুয়া খেলা চলছিল। দয়া আসরে বসে যায় এবং জেতা শুরু করে। তখনই গণেশ ফোন করে জানায় কার্ড নিয়ে তার লোক চলে এসেছে। দয়া যেন রিসিভ করে নেয়। দয়া কার্ড নিয়ে এসে দেখে জুয়া খেলা লোকগুলো ভেলাকে ধরে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা আচার আচরণ করছে। দয়া এসে জানতে পারে তার
উপস্থিতিতে ভেলা জোয়া খেলে 10,000 টাকা হেরেছে। এখন দয়াকেই টাকাগুলো দিতে হবে। দয়া তো এবার ভেলার উপর প্রচন্ড রেগে যায়। সে কিছু না বলে তাদেরকে 5,000 টাকা দিয়ে মীমাংসা করতে বলে। মীমাংসা করে চলে আসে সেখান থেকে। এরপর একটা হোটেলে এসে ওঠে। ভেলা দয়াকে খাবার নিয়ে আসতে বলে। দয়া এবার রাগ দেখায়। একা তো সে কোনোভাবেই ভেলার থেকে টাকা বাগাতে পারছে না, তার উপর ভেলার এই বিভিন্ন রকম আচরণ দয়া কোনোভাবেই সহ্য করতে পারছিল না। তবে বন্ধু গণেশ ঠান্ডা মাথায় সবকিছু সামলাতে বলে, কেননা মাথা গরম করলে দয়ার সমস্ত কষ্ট বৃথা যাবে। পরদিন দয়া থির ভাল্লায় আশ্রমে গিয়ে পৌঁছায়। ভেলার বন্ধু শাড়ি সেখানে আসে। অনেকদিন পর বন্ধুকে দেখে তো শাড়ি অনেক খুশি হয়ে যায়। ভেলা দয়াকে ওর বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দেয়। ভেলা ওয়াশরুমে গেলে দয়া শাড়িকে বলে, আপনি ওনাকে একটু বুঝিয়ে বলুন না, আমি ওনার মেয়ের কাছে তাকে ড্রপ করে দিয়ে আসি। শাড়ি বলে, আচ্ছা আমি বলবো। এরপরে শাড়ি দয়াকে ভেলার জীবনের গল্প শোনায়। ভেলা শাড়ির আপন দুলাভাই। ভেলার নিজের কোনো সন্তান নেই। শাড়ির 2 সন্তান, কৃষ্ণা ও কুমার। কুমারের জন্ম নেওয়ার সময় শাড়ির স্ত্রী মারা যায়। এরপর ভেলা তাদের সকল দায়িত্ব নিয়ে নেয় এবং তাদেরকে নিজের সন্তানের মতোই মানুষ করে। এটা শুনে ভেলার প্রতি দয়ার অনেক মায়া হয়। এরপরে তারা আশ্রমে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। খেতে খেতে দয়া বলে, আপনার বন্ধুকে টাকা দেওয়ার কথা বলতে ভুলবেন না যেন। ভেলা বলে, আরে আমি তো ভুলেই গিয়েছিলাম, টাকাটা গত সপ্তাহেও তো ব্যাংকে পাঠিয়ে দিয়েছে। দয়া আবার হতাশ হয়ে যায়। টাকা তাহলে 50 না, আবার 25 লাখেই নেমে আসলো। ভেলা তখন দয়াকে বলে, সবকিছু ভুলে যাওয়ার আগে আমি একজনের কাছে ক্ষমা চেয়ে নিতে চাই, কিন্তু তার সামনে যাওয়ার আমার সাহস হচ্ছে না। তুমি কি আমাকে তার নাম্বার এনে দেবে? দয়া বলে, আরে এটা কোনো ব্যাপারই না, আপনি শুধু তার নাম ঠিকানা বলুন, আমি কাজ করে দিচ্ছি। ভেলা জানায় তার নাম শ্রীধর। সে শহরের একজন অত্যন্ত ধনী এবং পাওয়ারফুল ব্যক্তি। তার অনেকগুলো মিল ফ্যাক্টরি এবং শপিং মলও আছে। দয়া পরদিন তার শপিং মলে যায়, কিন্তু সেখানকার সেলসম্যানরা অপরিচিত কাউকে মালিকের নাম্বার দিতে রাজি নয়। তখন শপিং মল থেকে শার্ট প্যান্ট চুরি করে ফেস বদল করে দয়া কৌশলে নিজেকে শ্রীধরের বন্ধু পরিচয় দিয়ে নাম্বারটি বাগিয়ে নেয়। পরদিন সকালে তার আশ্রম ছেড়ে রওনা হবে, কিন্তু দয়া কোনোভাবেই বাইকের চাবি খুঁজে পাচ্ছে না। ভেলা এসে বলে, দেখো চাবি বাইকের সাথেই রেখে দিয়েছো কিনা। দয়া বাইরে এসে দেখে সত্যি সত্যিই চাবিটা বাইকের সাথেই রাখা। এরপর তারা আবার যেতে শুরু করে। এরপর সিন চলে আসে ভেলাকে শিকল দিয়ে আটকে রাখা সেই বাড়িটির সামনে। এই বাড়িতে একটি মার্ডার হয়েছে। দয়া যে রশি বিয়ে বাড়ির ভিতরে ঢুকেছিল, পুলিশের ধারণা কিলার এই দিক দিয়েই নেমেছে। ইনভেস্টিগেশনের দায়িত্বে থাকা এসপি ফরিদাকে কল দিয়ে থানা থেকে জানানো হয় মন্ত্রীর পিএস এর ছেলের যে বাইক চুরি হয়েছিল, কিলার ওই বাইক নিয়ে এই বাড়িতে এসেছিল। তারা আরো জানায় মারা যাওয়ার 40 মিনিট আগে এই ব্যক্তির সাথে যে মোবাইলের নাম্বার থেকে কল এসেছিল, সেই মোবাইলটি বন্ধ থাকলেও মাঝে 2 বার ওপেন হয়ে আরো 2টি কল করা হয়েছিল। তাদের একজন শ্রীনিবাস, একদিন আগে তার কোপানো লাশ উদ্ধার করা হয়েছিল। আরেকজন শ্রীধর, যার লাশ আজকে সকালে একটা খালের মধ্যে থেকে উদ্ধার করা হয়েছে। এই মোবাইলের IMI নাম্বার থেকে যাদেরকে কল করা হয়েছে তারা সবাই খুন হয়েছে। এসআই ফরিদার ধারণা কিলার এখানেই থামবে না, সে সামনে আরো খুন করবে। এদিকে দয়া ভেলাকে নিয়ে গণেশের বাড়িতে যায়। সেখানে মেলার মধ্যে যাত্রাপালাও চলছিল। তারা সেখানে রাতে থেকে মজা করার সিদ্ধান্ত নেয়। দয়া ও গণেশ বাইরে এসে দুজন মিলে প্ল্যান করছিল। তখনই তারা দেখতে পায় ভেলা রুমের মধ্যে তাদের ড্রিঙ্কস এর সাথে ঘুমের ওষুধ মেশাচ্ছে। আর এখান থেকেই শুরু হয় রহস্য। ড্রিঙ্কস করে সবাই যখন নাচানাচি করছে, তখন ভেলা রুমে এসে মানি ব্যাগে থাকা অনেকগুলো সিম কার্ড থেকে একটা নিয়ে সিলভা নামের একজন মানুষকে ফোন করে, কিন্তু সিলভা তাকে চিনে না। ভেলা বলে, তুমি আমাকে চিনবে না, কিন্তু 1 ঘন্টার মধ্যে আমি যেখানে আসতে বলবো সেখানে যদি তুমি না আসো, মধুমিতা কিন্তু তোমার বাড়িতে চলে যাবে। এই কথা শুনে সিলভা ঘাবড়ে যায়। অন্যদিকে মেলার মধ্যে নাচানাচি আর উচ্চ স্বরে গান বাজনা করে দয়া আর গণেশ রুমে ফিরে আসে। গণেশ দয়াকে একটা গল্প শোনাচ্ছিল। গণেশের একটা গার্লফ্রেন্ড আছে। একদিন জানতে পারে ওর গার্লফ্রেন্ডের বাবা পুলিশ। এটা জানার পর গণেশ তার ফোন ফেলে দিয়েছিল। তখন ভেলা বলে, ফোন ফেলে দেওয়ার কি দরকার, সিম ফেলে দিলেই তো হয়। গণেশ ভেলাকে বোঝায় প্রতিটি ফোনের মধ্যেই একটি IMI নাম্বার থাকে। আমরা যতই সিম পাল্টাই না কেন, ওই নাম্বার ধরেই আমাদেরকে ট্র্যাক করে খুঁজে বের করে ফেলতে পারবে পুলিশ। এই কথা শুনে ভেলা চিন্তায় পড়ে যায়। এরপরে ঘুমের ওষুধ মেশানো ড্রিঙ্কস খেয়ে গণেশ ও দয়া ঘুমিয়ে
ঘুমিয়ে পড়লে ভেলা রেডি হয়ে দয়ার বাইক নিয়ে বেরিয়ে পড়ে। সে যেতে যেতে আবারও সিলভাকে ফোন করে। সিলভা জিজ্ঞেস করে মধুমিতা নামের কোনো মেয়েকে সে চেনে না। ভেলা বলে আচ্ছা, তাহলে তোমার স্ত্রীর কাছে একটা ভিডিও পাঠাচ্ছি। এটা শুনে সিলভা রীতিমতো থতমতো খেয়ে যায়। সে বলে আমি আসছি। এদিকে ভেলার ফোন অন হওয়ার সাথে সাথেই পুলিশ ফোনটি ট্র্যাক করতে থাকে এবং লোকেশন পাওয়ার সাথে সাথেই সেদিকে রওনা দেয়। ভেলা সিলভাকে একটি স্কুল মাঠে ডেকে নিয়ে আসে। সিলভা সেখানে এসেই ভোলাকে ছুরি মারতে উদ্যত হয়, কিন্তু ভেলা সিলভাকে ধরে পতাকা লাগানোর যে পোস্ট তার সাথে বেঁধে ফেলে। তখন 2 বছর আগের একটি ঘটনা সিলভার মনে পড়ে যায়। সিলভা তখন সেই ঘটনার জন্য ভেলার কাছে ক্ষমা চায়। আমার 2 সন্তান আছে, আমাকে ছেড়ে দাও। ভেলা তখন একটি নাম্বারে কল দিয়ে বলে মধুমিতার মা যদি তোকে ক্ষমা করে তাহলেই আমি তোকে ছেড়ে দিব। কিন্তু ফোনে মধুমিতার মা সিলভার পরিচয় জানার সাথে সাথেই ফোনটি কেটে দেয়। ভেলা তখন বলে তুই তো একজন শিক্ষক, তুই ছাত্রীদের কাছে পিতার সমান, কিন্তু তুই যেটা করেছিস সেটা একদমই ক্ষমার অযোগ্য অপরাধ। এরপর ভেলা বলে তোর সাথে আরো একজন ছিল, তার পরিচয়টা দে। সিলভা তখন অরুণ নামের একজনের নাম্বার দেয়। তখনই পুলিশ সিলভার ফোনে কল করে। ভেলা বুঝতে পারে সিলভা হয়তো পুলিশকে বলে দিয়েছে আর পুলিশ এদিকেই আসছে, কিন্তু সিলভা সেটা অস্বীকার করে। তখন ভেলার সাথে আনা হাতুড়ি দিয়ে সিলভাকে আঘাত করে এবং সিলভা সেখানেই মারা যায়। ফেরার পথে মোবাইলটি পানিতে ফেলে দেয়। কিছুক্ষণ পরে ঘটনাস্থলে পুলিশ এসে উপস্থিত হয়। এদিকে ঘুমের ওষুধের কারণে দয়া এবং গণেশ পাগলের মতো ঘুমাচ্ছে। সেখানে কুমারের বাবা এসে জানায় দয়ার বাবা রাস্তায় পড়ে আছে। শুনে দয়ারা দৌড়ে সেখানে যায়, দেখে ভেলা রক্তাক্ত অবস্থায় বসে আছে। ভেলা সবাইকে বলে সকালে সে যখন হাঁটতে বের হয়েছিল তখন এক ছিনতাইকারী তাকে ছুরি মেরে তার মোবাইলটা নিয়ে গেছে, অর্থাৎ সে মিথ্যা বলছে। রাতের ঘটনাটা ধামাচাপা দেওয়ার জন্য ভেলা নাটক সাজাচ্ছে। তাকে ধরাধরি করে তারা ঘরে নিয়ে যায়। দয়া তখন গণেশকে বলে এই অসহায় লোকটার কাছ থেকে কিভাবে সে কার্ডের পিন আদায় করবে। দয়া ভেলার সাথে শেষ পর্যন্ত থাকার সিদ্ধান্ত নেয়। বের হওয়ার সময় গণেশ ভেলাকে একটা মোবাইল দিয়ে বলে আপাতত এটা আপনি ব্যবহার করেন। এদিকে পুলিশ চুরি হয়ে যাওয়া বাইক খুঁজতে খুঁজতে ভেলার বন্ধুর দোকানে আসে। দোকানদার পুলিশকে দয়ার সম্পর্কে জানায়। পুলিশ তখন দোকানদারকে দয়ার স্কেচ বানাতে সাহায্য করতে বলে। অন্যদিকে রাতে ভেলার ফোন থেকে মধুমিতার মায়ের সঙ্গে কথা বলেছিল। এজন্য এসপি ফরিদা সেখানে এসে উপস্থিত হয়। মধুমিতার মায়ের কাছ থেকে ফরিদা জানতে পারে সিলভা ছিল মধুমিতার স্কুলের টিচার। মধুমিতাকে সিলভার দিনের পর দিন ব্ল্যাকমেল করে অনেক দিন ধরে শারীরিকভাবে ভোগ করেছে। শুধু তাই না, সিলভা তার বন্ধুদের দিয়েও এই কাজটি করিয়েছে। মধুমিতা ভয়ে কাউকে কিছু বলতে পারেনি, কিন্তু সে শুধু স্কুল ছেড়ে দিতে চাইতো, কিন্তু তার মা তার কথা কোনোভাবেই শোনেনি। একদিন মধুমিতাকে ব্যবহার করে ওর বান্ধবী ধানিয়াকেও সিলভার ট্রাপে ফেলে। হঠাৎ একদিন ধানিয়া মিসিং হয়। মধুমিতা সেদিন মাকে সব খুলে বলে। এরপর মধুমিতাকে একজন চাইল্ড সাইকোলজিস্টের কাছে পাঠানো হয়। সে সবকিছু জেনে মধুমিতাকে দিয়ে সিলভার বিরুদ্ধে মামলা করায়, কিন্তু মধুমিতার মা মেয়ের সম্মানের কথা চিন্তা করে এই সব বিষয়গুলো এড়িয়ে যায়। নিজের কারণে বান্ধবীর নিখোঁজ হওয়ার বিষয়টা মধুমিতা কোনোভাবেই মেনে নিতে পারছিল না। এই জন্য সে আত্মহত্যা করে। মধুমিতা মারা যাওয়ার আগে মাকে একটি চিঠি লিখে গিয়েছিল। মধুমিতার মা এসআই ফরিদাকে সেই চিঠিটি দেয়। অন্যদিকে যাত্রাপথে দয়ার নিজের বাড়ি পড়ে। সে ভেলাকে নিজের বাড়িতে নিয়ে যায়। মাকে সে ভেলার মানসিক অবস্থার কথা সব খুলে বলে। ভেলা দেয়ালে টানানো দয়ার মা বাবার বিয়ের ছবি দেখে বলে আপনাদেরও কি 17 এপ্রিল বিয়ে হয়েছিল? দয়ার মা বলে হ্যাঁ। ভেলা বলে সে সবকিছু ভুলে গেলেও এই তারিখটা সে কোনোদিনও ভুলবে না, কারণ এই তারিখেই সে তার ভালোবাসার মানুষ মীনাক্ষীকে বিয়ে করেছিল। সিন ফ্ল্যাশব্যাকে যায়। দেখা যায় ভেলা ও মীনাক্ষীর জীবন। মীনাক্ষী ছিল একজন চাইল্ড সাইকোলজিস্ট। সে নিজের চেম্বারে এবং বিভিন্ন স্কুলে গিয়ে বাচ্চাদের কাউন্সিলিং করত। এভাবে একদিন মধুমিতা তার কাছে আসে কাউন্সিলিং এর জন্য। মধুমিতার সব ঘটনা সে জানতে পারে। এদিকে রাতে ভেলা দেখে মীনাক্ষী রাত 2টার দিকে উঠে সকালে নাস্তা বানাচ্ছে। ভেলা তাকে ঘড়ি দেখালে মীনাক্ষী বুঝতে পারে না তার সাথে কি হচ্ছে। এই জন্য ভেলা মীনাক্ষীর এই সমস্যা নিয়ে একজন ডাক্তারের সাথে কথা বলে। ডাক্তার জানায় মীনাক্ষীর অ্যালজাইমার হয়েছে। সে আস্তে আস্তে সবকিছু ভুলে যাচ্ছে। মীনাক্ষীকে একটা স্কুলে ড্রপ করে ভেলা অপেক্ষা করছিল। মীনাক্ষী বের হয়ে ভেলাকে প্রথমে চিনতেই পারে না, তবে কিছুক্ষণ পর চেনে। এতে ভেলা বুঝতে পারে মীনাক্ষীর অবস্থা আস্তে আস্তে খারাপ হচ্ছে। এরপর সিন প্রেজেন্টে চলে আসে। দয়া ভেলাকে নিয়ে আবারও যেতে শুরু করে, তবে ভেলা তাকে কোনোভাবেই নিতে চাচ্ছিল না। বলে তুমি এতদিন পর বাড়িতে এসেছো, মায়ের সাথেই থাকো, আমি একটা বাসে উঠে চলে যাব। কিন্তু দয়া বলে আমি কিছুতেই এই অবস্থায় আপনাকে ছেড়ে দিব না, আর আমার মাও আমাকে অনুমতি দিয়েছে। এরপর দুজন রওনা হয়। ভেলা বারবার দয়াকে ওর মায়ের কথা জিজ্ঞেস করে বলে দয়ার উচিত এখন মাকে একলা না রাখা, তার সাথে সময় কাটানো, মায়ের সেবা যত্ন করা। তখন দয়া বলে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এখন থেকে সত্যিই ভালো হয়ে যাব, আর চুরি ছাঁচড়া
ক্ষেত্রে আমি করব না। ঠিক তখনই দয়ার মা ফোন করে জানায় ভেলা দয়ার জন্য 10 লক্ষ টাকার একটা চেক রেখে এসেছে। এটা শুনে দয়ার সাথে সাথে বাইক দাঁড় করিয়ে ফেলে, ভেলার কাছে কারণটা জানতে চায়। তখন ভেলা বলে, তুমি তো কাল বললে ভালো হয়ে যাবে, এই টাকাটা ভালো কাজে ব্যবহার করো। এই কথা শুনে দয়ার চোখে পানি চলে আসে। ভেলা তখন বলে, এই সফর কখনোই ভোলার মতো নয়, তাই আজ রাতে সে দয়াকে ট্রিট দিবে। অন্যদিকে এসআই ফরিদা এই মার্ডার গুলো নিয়ে প্রচন্ড টেনশনের মধ্যে পড়ে যায়, কেননা নিখোঁজ মেয়েদের পরিবারের কেউই এই সমস্ত খুনের সাথে জড়িত নয়। আবার খুনের প্যাটার্ন, অস্ত্র কোনো কিছুরই মিল নেই। আবার মারা যাওয়া মানুষদের মধ্যেও কোনো ধরনের কোনো কানেকশন নাই, হিসাব কোনোভাবেই মিলছে না। দোকানদারের দেওয়া বিবরণ অনুযায়ী পুলিশ দয়ার একটি স্কেচ তৈরি করে। পুলিশের ধারণা দয়াই এই খুনগুলো করেছে। ওদিকে দয়া এবং ভেলা একটি হোটেলে ওঠে। ওয়াশরুমে গিয়ে ভেলা অরুণের সাথে দেখা করার জন্য যোগাযোগ করতে থাকে, আর দয়া তার মায়ের সাথে কথা বলতে থাকে। তখনই একজন ডেলিভারি বয় ভেলার জন্য একটি পার্সেল নিয়ে আসে। ভেলা দয়াকে বিল দিয়ে দিতে বলে, কিন্তু কাছে ভাঙতি টাকা না থাকায় ভেলার মানি ব্যাগ থেকে টাকা নিতে গেলেই ভিতরে থাকা এক গাদা সিম কার্ড বেরিয়ে পড়ে। তখনই দয়ার একে একে সব অঙ্ক মিলতে থাকে। গণেশের বাড়িতে রাতে মোবাইলের IMEI নাম্বারের কথা শুনে ভেলা কিভাবে চিন্তায় পড়ে গেছিল। পরের দিন সকালে মোবাইলের চিন্তায় নাটক সাজায়। দয়ার মনে তখন সন্দেহ আস্তে আস্তে বাড়তে থাকে। ভেলা তার কাছে অনেক কিছু গোপন করেছে। ওয়াশরুম থেকে ভেলা বের হয়ে আসলে দয়া ফোন চার্জে দিয়ে ওয়াশরুমে ঢোকে। বের হয়ে দেখে ভেলা ড্রিঙ্কস নিয়ে অপেক্ষা করছে। দয়া ড্রিঙ্কসটি খেয়ে ফোন নিয়ে মায়ের সাথে কথা বলতে বলতে বাইরে আসে, এসে একটা ভিডিও প্লে করে। আসলে দয়া ফোন চার্জ দেওয়ার ভান করে মোবাইলের ভিডিও চালু করে দিয়েছিল। দয়া দেখতে পায় ভেলার ড্রিঙ্কস এর সাথে ঘুমের ওষুধ মেশাচ্ছে। দয়া দ্রুত হোটেল থেকে বাইরে বেরিয়ে আসে এবং একটি দোকান থেকে পানি কিনে নিয়ে বমি করে ড্রিঙ্কস গুলো বের করে ফেলে। এবার দয়া আস্তে আস্তে সমস্ত কিছু মিলাতে থাকে। ভেলা কিভাবে প্রতি রাতেই দয়াকে এভাবে ড্রিঙ্কস এর সাথে ঘুমের ওষুধ মিশিয়ে তার বাইক নিয়ে বেরিয়ে পড়তো। দয়া আস্তে আস্তে রুমে ফিরে আসে। এরপর ভেলা ওয়াশরুমে ঢুকলে দয়া তার ফোন নিয়ে দেখতে থাকে। ভেলা অরুণ নামের একজনের সাথে যোগাযোগ করছে। নিজেকে সুন্দর নামে পরিচয় দিয়ে অরুণের কাছে 15-16 বছরের একটা মেয়ে কিনতে চায়, আর আজ রাতেই তারা দেখা করবে। দয়া তো অবাক, ভেলার এই ভোলা ভালা চেহারার আড়ালে একটি আস্ত শয়তান লুকিয়ে আছে। ভেলা ওয়াশরুম থেকে বের হয়। দয়া আগেই বিছানায় ঘুমের ভান করে পড়ে আছে। ঘুমন্ত দয়াকে দেখে ভেলা রেডি হয়ে রুমের দরজার তালা মেরে বের হয়ে যায়। দয়াও তালা খুলে বাইক নিয়ে ভোলার পিছনে যেতে থাকে। ভেলা একটি গাড়িতে চড়ে অরুণের দেয়া লোকেশনে এসে দাঁড়িয়ে থাকে। দয়া লুকিয়ে লুকিয়ে তাদেরকে দেখতে থাকে। বারবার ফোন করার পরও অরুণ ফোন না ধরায় ভেলা একটা উবার ভাড়া করে হোটেলের দিকে রওনা হয়। দয়া বাইক নিয়ে বিকল্প পথে হোটেলের দিকে যেতে থাকে, কিন্তু সামনে একটি পুলিশ চেকপোস্টে সে আটকে যায়। নিজেকে ML এর ড্রাইভার পরিচয় দিয়ে অনেক কষ্টে সেখান থেকে সে ছাড়া পায়, কিন্তু তার আগেই ভেলা হোটেলে প্রবেশ করে। লিফটে উঠে পড়েছে সে। দয়া তখন লিফটের লাইন বন্ধ করে সিঁড়ি দিয়ে দৌড়ে রুমে ঢুকে নিজের যন্ত্র দিয়ে রুমের তালা আটকে আবারও ঘুমের ভান করে পড়ে থাকে। ভেলা রুমে প্রবেশ করে দেখে দয়া তখনও ঘুমাচ্ছে। ভেলা হাঁপ ছেড়ে বাঁচে, কিন্তু ভেলার এই সমস্ত রহস্যজনক কাজের কারণ কি এটা জানার জন্য আবারও ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। মীনাক্ষী একটা কেসের প্রধান আসামি হিসেবে কোর্টে আসে, কিন্তু আলজাইমার সমস্যাটা তখন আরো বড় আকার ধারণ করেছে। এ কারণে সে আসামিকে আর আইডেন্টিফাই করতে পারে না। মীনাক্ষী একটা কেসের প্রধান আসামির অপোজিটে সাক্ষী দেওয়ার জন্য কোর্টে আসে, কিন্তু আলজাইমার সমস্যা তখন এত বড় আকার ধারণ করেছে যে সে আসামিকে আর আইডেন্টিফাই করতে পারে না। তখন আসামির আইনজীবী কোর্টে মেডিকেল সার্টিফিকেট সাবমিট করে, ফলে কোর্টে আসামিকে মামলা থেকে খালাস করে দেওয়া হয়। আসলে ওই মেয়ের বাবা মা একমাত্র মীনাক্ষীর ভরসাতেই মামলাটি করেছিল। এখন তার জন্যই হেরে গেল, এটা মীনাক্ষী কোনোভাবেই মেনে নিতে পারছিল না। একদিন মীনাক্ষী নিজের অফিসের চেয়ারে ভেলাকে বসে থাকতে দেখে এসপি মনে করে। ও নিজের ডায়েরি এগিয়ে দেয়, বলে যে সকল মেয়েদের সাথে অন্যায় হয়েছে তাদের বিস্তারিত এই ডায়েরিতে লেখা আছে, তাদের ন্যায় বিচার ফিরিয়ে দেয়। এখন এসপির দায়িত্ব অপরাধীদের শুধু গ্রেপ্তার করলেই হবে না, তাদের একেবারে শেষ করে দিতে হবে, কেননা কোর্টে দাঁড়ানোর মতো সাহস মেয়েদের মধ্যে নেই। ফলে অপরাধীরা ছাড়া পেয়ে যাবে। ভেলা বুঝতে পারে মীনাক্ষী তাকে সম্পূর্ণরূপে ভুলে গিয়েছে। সে মীনাক্ষীকে কথা দেয়। পরদিন অফিস থেকে বাড়ি ফিরে ভেলা দেখে মীনাক্ষী নিজের হাত নিজেই কেটে ফেলেছে এবং সে মারা গিয়েছে। মীনাক্ষীকে দেয়া কথা রাখতেই ভেলা অপরাধীদের খুঁজে খুঁজে হত্যা করছে। সকালে হোটেলে ভেলা দয়াকে কিছু বলতে যাচ্ছিল, তখনই রুমে আসে দয়ার বন্ধু গণেশ। তাই আর কিছু বলতে পারে না। রুম থেকে বেরিয়ে এসে দয়া গণেশকে রাতের ভিডিওটা দেখিয়ে বলে, যাকে আমরা অসহায় আর দুর্বল ভেবে এতদিন সাহায্য করে গেছি, আজকে বুঝতে পেরেছি সে কত বড় শয়তান। ছোট ছোট মেয়েদেরকে সে নিজের ভোগের বস্তু বানাতে চায়। আমার তো ইচ্ছে করছে ওকে এক্ষুনি মেরে ফেলি। তখন গণেশ বলে, আচ্ছা এক কাজ করি, চল ভেলাকে আমার ফার্ম হাউসে নিয়ে যাই, সেখানেই ওকে মেরে ফেলবো। ভেলা
ভেলা হোটেল থেকে বের হওয়া মাত্র দয়া বলে, আপনি তো মেয়ের বাড়িতে চলেই যাবেন, আপনার সাথে তো আর দেখা হবে না, চলুন আমরা একটা জায়গায় আজকে ঘুরতে যাব, শেষবারের মতো পার্টি করব, মজ মাস্তি করব, আমাদের এই যাত্রাটাকে আমরা স্মৃতি হিসেবে রেখে দিব। ভেলা প্রথমে অস্বীকার করলেও দয়ার জোর জবরদস্তিতে সে রাজি হয়। দয়া তখন ভেলাকে গণেশের গাড়িতে তুলে দিয়ে বলে, তোমরা এগোতে থাকো, আমি কিছু জিনিসপত্র নিয়ে আসছি। গণেশ ভেলাকে নিয়ে ফার্ম হাউসের দিকে রওনা হয়। এদিকে পুলিশ দয়ার স্কেচ দেখে জেলখানায় খোঁজ খবর নিয়ে দয়ার ডিটেলস বের করে এবং তার নাম্বারও ট্র্যাক করে। দয়া কার কার সাথে কথা বলেছে, কোথায় কথা বলেছে সেগুলো সব চেক করে নেয়। গণেশের নাম্বারও বের করে এবং গণেশের বর্তমান লোকেশন কোথায় এটা খুঁজে বের করে তারা সেদিকেই রওনা দেয়। এদিকে গণেশের সাথে যাওয়ার সময় ভেলা পিছে তাকিয়ে দেখে গাড়িতে একটি পুতুল। হুবহু এই পুতুলের ছবি দিয়েই অরুণের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা। ভেলা তখন শিওর হয় যে অরুণকে সে মারার জন্য খুঁজে বেড়াচ্ছে দয়ার বন্ধু গণেশই হচ্ছে সেই অরুণ। গতরাতে ভেলা যখন অরুণের সাথে দেখা করতে গিয়েছিল, অরুণ তখন গাড়ি নিয়ে সেখানে অপেক্ষা করছিল, কিন্তু ভেলাকে দেখা মাত্র সে সেখান থেকে পালায়। আর সকালে দয়ার কাছ থেকে বিস্তারিত শোনার পর ভেলাকে মারার প্ল্যান সাজিয়ে ফার্ম হাউসে নিয়ে আসে। ফার্ম হাউসে পৌঁছে গণেশ গাড়ি থেকে বের হওয়া মাত্রই ভেলা অরুণের নাম্বারে কল দেয় আর গণেশের ফোন বেজে ওঠে। অরুণও বুঝতে পারে ভেলা তাকে চিনে ফেলেছে। অরুণ বলে, তাহলে আপনি আমাকে চিনেই ফেললেন, আপনার সাথে আমার আসল সম্পর্কটা কি আর কেনই আপনি দয়ার সাথে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন? ভেলা তখন তাকে প্রশ্ন করে, মধুমিতার কথা মনে আছে? গণেশের তখন 2 বছর আগের কথা মনে পড়ে। বলে, আপনি কি তাহলে মধুমিতার বাবা নাকি ধানিয়ার বাবা? ধানিয়াকে নিয়ে চিন্তা করার কিছু নেই, সে এখন সিঙ্গাপুরে অনেক ভালো আছে, মেয়েরা তার কাছে আমের মতো, সে সবার সাথে ভাগ করে খেতে পছন্দ করে। ভেলা বলে, তুমি যে এত বড় অপরাধ করে বেড়াচ্ছ, দয়া কি তা জানে? অরুণ বলে, দয়া একটা ইউজলেস, তাকে দিয়ে সব কাজ করানো সম্ভব না, আর দয়ার চোখে আপনি এখন ভিলেন। এটা বলে সে ভেলাকে মারতে শুরু করে। এর মধ্যে দয়া ফার্ম হাউসের কাছাকাছি পৌঁছে যায়। বাইকের শব্দ শুনে অরুণ ভেলার হাত ও মুখ বেঁধে ফেলে। দয়া আসা মাত্রই গণেশ বলে, ওকে এখনই শেষ করে দেয়, কিন্তু দয়া ভেলার বাঁধন খুলে দিতে বলে। গণেশ বুঝতে পারে না হঠাৎ কি হলো। দয়া বাঁধন খুলতে গেলে গণেশ পাশে থাকা একটা কুড়াল দিয়ে ভেলাকে মারতে যায়। দয়া ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দেয়। দয়া ভেলার হাত মুখ খুলে দেয়। আসলে ভেলা যখন গাড়ি থেকে বের হচ্ছিল তখন দয়াকে কল দেয়। দয়া কল রিসিভ করার পরে গণেশের সাথে ভেলার সমস্ত কনভারসেশন দয়া শুনে ফেলে আর দয়ার সামনে বন্ধু গণেশের আসল চেহারা বেরিয়ে যায়। গণেশ তখন দয়ার উপর আক্রমণ করে। দুজনের মধ্যে তুমুল মারামারি শুরু হয়। মারামারির এক পর্যায়ে ভেলা পাশে থাকা একটা শাবল গণেশের গলায় ঢুকিয়ে দিয়ে তাকে হত্যা করে। ঠিক তখনই পুলিশ এসে ফার্ম হাউসে উপস্থিত হয়। দুজনকে অ্যারেস্ট করে, তাদেরকে কোর্টে হাজির করা হয়। ভেলা আদালতে সব অপরাধ স্বীকার করে বলে, ছোট ছোট অসহায় মেয়েগুলোকে ন্যায় বিচার এনে দেওয়ার জন্যই ভেলা এই লোকগুলোকে মেরেছে। আদালতে তখন মধুমিতার মা সহ সব কটি মেয়ের পরিবার উপস্থিত ছিল। আদালত রায় শুনানির জন্য 1 সপ্তাহ পিছিয়ে দেয়। এদিকে বিষয়টা চারিদিকে জানাজানি হয়ে গিয়েছে। শহরের লোকজন আদালতের বাইরে এসে ভেলার পক্ষে মিছিল করে। কোর্ট থেকে বের হয়ে তাদের কথাবার্তার মাধ্যমে আমরা জানতে পারি, মারামারির এক পর্যায়ে গণেশকে আসলে দয়াই হত্যা করতে যায়, কিন্তু বেলা তাকে থামাতে যায়, কিন্তু মেয়েগুলোর কথা মনে করে দয়া নিজেকে থামাতে পারেনি। আর পুলিশ এসে পড়ায় ভেলা সেই দায় নিজের ঘাড়ে তুলে নেয়। দয়া ভেলাকে জানায়, বন্ধুকে মারার জন্য আমি একটু অনুতপ্ত নই, জীবনে একটা তো ভালো কাজ করতে পেরেছি, এই জন্য অনেক শান্তি লাগছে। পুলিশ ভ্যানে বসে দয়া ভেলাকে প্রশ্ন করে, আচ্ছা আমি যখন প্রথম আপনাকে দেখি আপনার হাতে চেন বাঁধা ছিল কেন? ভেলা বলে, ওই দিনই আমি প্রথম খুন করতে যাই, কিন্তু লোকটি আমাকে ধরে চেনে বেঁধে ফেলে, তখন ওই চেনের সাহায্যেই তাকে হত্যা করি। লাশ নিয়ে কি করব আর আমি ছাড়াই বা কিভাবে পাবো এটা ভাবতে থাকি। তখনই তুমি গিয়ে উপস্থিত হলে লাশটি বিছানার নিচে লুকিয়ে ফেলি আর তুমি আমাকে মুক্ত করে নিয়ে আসো। দয়া তখন বলে, দেখলাম কুমার এখনো আপনাকে আঙ্কেল বলেই ডাকে, আর আমারও বাবা নেই, আমি কি আপনাকে বাবা বলে ডাকতে পারি? ভেলা তখন ইমোশনাল হয়ে যায়। আর এখানেই শেষ হয় 2025 সালের সেরা থ্রিলার সিনেমা মারিসান। 2025-এর একটা মাস্টারপিস মুভি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? ফাহাদ ফাসিলের অভিনয় যেখানে আছে অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করছি। তো মারিসানের এক্সপ্লেনেশন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।